নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত ডব্লিউবি প্রাইমারি টেট চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি পরিবেশ বিদ্যার উপর একটি সম্পূর্ণ প্র্যাকটিস সেট, যেখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখবে এবং অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর করে নিজেরা যাচাই করে নেবে পরীক্ষার অন্তিম মুহূর্তে তোমাদের প্রস্তুতিটা কত দূর। তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, একটি এককোষী শ্যাওলা, নিচের কোনটি এককোষী শ্যাওলা? দেখো, স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস, অ্যাগারিকাস কোনোটি নয়। দেখো, এককোষী শ্যাওলা বলেছে কিন্তু, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে হলো ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস হচ্ছে এককোষী শ্যাওলার নাম। চলো পরবর্তী প্রশ্ন, দুধ থেকে দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন? তাহলে দুধ থেকে দই তৈরি হয়, আমরা জানি দুধ থেকে দই হয়, সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, অর্থাৎ দুধে ব্যাকটেরিয়ার সংক্রমণে সেটা দইয়ে পরিণত হয়, সেখানে কোন ব্যাকটেরিয়াটার প্রয়োজন হয়? দেখো, ক্ল্যাবোরিয়াম, ল্যাক্টোব্যাসিলাস, নাইট্রোসোমোনাস, স্যালমোনেলা টাইফি। সঠিক উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস কী করে? দুধ থেকে দই তৈরি করতে কিন্তু এই ব্যাকটেরিয়াটির প্রয়োজন হয়। চলো পরবর্তী প্রশ্নে, জল দূষণের থেকে উদ্ভূত রোগ জীবাণু দেখাতে হলে যে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করলে শিক্ষার্থীরা পাঠে অধিক আগ্রহী হবে সেটি কোনটি? দেখো, আমি বা শিক্ষক বা শিক্ষিকা জল দূষণ সম্পর্কিত রোগ জীবাণুদেরকে দেখাবেন আর কি, সেই সম্পর্কিত একটা পাঠ দিবেন, সেখানে তিনি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন। তাহলে কোন উপকরণটা ব্যবহার করলে পাঠটা অধিক আগ্রহী হবে ছাত্রছাত্রীদের কাছে? দেখো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন। কোন শিক্ষা উপকরণটা ব্যবহার করলে অধিকতর আগ্রহী হবে? দেখো, চিত্র, মডেল, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ। তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তর? রোগ জীবাণুকে দেখাবে। তাহলে রোগ জীবাণুর কি হয়? রোগ জীবাণুর অধিকাংশই কি হয়? ভাইরাস, তাই না, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি হয়। তো এদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না, সেখানে কিন্তু অনুবীক্ষণ যন্ত্র যদি ব্যবহার করা হয়, সেই ভাইরাসদের গঠন এবং রোগ জীবাণুগুলোকে কিন্তু সূক্ষ্মভাবে দেখাতে পারবে। তাহলে এক্ষেত্রে কিন্তু যে উপকরণটি সবথেকে বেশি আগ্রহী সৃষ্টি করবে ছাত্রদের মধ্যে, সেটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, অপশনগুলো পড়ে উত্তরটা করব। চলো পরবর্তী প্রশ্ন। দেখো, জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিম্নোক্ত কোনটি হচ্ছে? দেখো, ভূগর্ভস্থ জলের গভীরতা কি কমছে? ভূগর্ভস্থ জলের গভীরতা বাড়ছে। ভূগর্ভস্থ জলের গভীরতার পরিবর্তন হচ্ছে না, ভূপৃষ্ঠের জলের পরিমাণ বাড়ছে। দেখো, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে কি? মানুষের জলের ব্যবহারকারী অর্থাৎ জল ব্যবহারের পরিমাণটাও কিন্তু কি দিন দিন বাড়ছে, ঠিক আছে। কিন্তু ভূগর্ভস্থ যে জল, সেই জলের পরিমাণ কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে না, সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় আছে এবং তা কিন্তু দিনকে দিন ব্যবহারের ফলে অবশ্যই কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে কি হবে সঠিক উত্তর? ভূগর্ভস্থ জলের গভীরতা কি করছে? কমছে। অর্থাৎ মাটির নিচের জলের পরিমাণ কিন্তু দিনকে দিন কি হচ্ছে? কমে যাচ্ছে। যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তত ব্যবহার হচ্ছে এবং জলের পরিমাণ কমছে। তাহলে এটি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো, আর্সেনিক দূষণ বেশি হতে পারে। তাহলে আর্সেনিক দূষণ হয়, তাই তো, কী কারণে বেশি হতে পারে? অতি গভীর থেকে প্রাপ্ত জলে আর্সেনিকের পরিমাণ বেশি হয়, ভূপৃষ্ঠ থেকে প্রাপ্ত জল মানে যে জলটা পাওয়া যায় সেখানে, ভূপৃষ্ঠের কাছাকাছি গভীরতায় থাকা জলের মধ্যে আর্সেনিক দূষণ বেশি দেখা যায়, না ভূগর্ভস্থ জলে যে স্তরে আর্সেনিকযুক্ত যৌগ রয়েছে সেই অঞ্চলের জলে আর্সেনিক দূষণের মাত্রাটা বেশি হবে? কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি। ভূগর্ভস্থ জলে যে স্তরে আর্সেনিকযুক্ত যৌগ রয়েছে সেই অঞ্চলের জলে কিন্তু আর্সেনিক দূষণের মাত্রাটা কিন্তু কি হবে? বেশি হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। দেখো, নীলাভ সবুজ শৈবাল মাটিতে আবদ্ধ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে দেখবে যারা জমিতে চাষবাস করে, ঠিক আছে, সেখানে কিন্তু জমিতে শৈবাল, হ্যাঁ, বিভিন্ন কুচুরিপানা ইত্যাদি কিন্তু কি হয়? মাটিতে কিন্তু সার হিসেবে, জৈব সার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই নীলাভ সবুজ শৈবাল মাটিতে আবদ্ধ করে মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি করে কোন উপাদানটা থাকার জন্য? দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, জল, না নাইট্রোজেন? অবশ্যই নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু মাটিতে
কি বাড়িয়ে দেয় এই সবুজ শৈবাল মাটির সঙ্গে মিশে। তাই বলছে এই নাইট্রোজেনই কী করে, তার ফলে মাটির উর্বরতাটাকে কিন্তু বৃদ্ধি করে। বুঝতে পারলে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, রেড ডাটা বুকে যেসব বিষয় রয়েছে সেগুলি কোনটি? দেখো, জীবন্ত বিভিন্ন জীবের বিশদ তালিকা, না একদম নয়। লুপ্তপ্রায় জীবের বিশদ তালিকা, লুপ্তপ্রায় জীবের প্রজাতির বিশদ তালিকা, না জীবন্ত জীবের প্রজাতির বিশদ তালিকা? জীবন্ত জীবের নয়, উত্তর হয়ে যাবে কোনটি? উত্তর হয়ে যাবে লুপ্তপ্রায় জীবের যে প্রজাতি রয়েছে তাদের বিশদ তালিকা কিন্তু রয়েছে কোথায়? এই রেড ডাটা বুকে। রেড ডাটা বুকে কি রয়েছে? লুপ্তপ্রায় জীবের প্রজাতির তালিকা কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, পাঠে প্রবেশের পূর্বে প্রথম দিন শিক্ষক কী ধরনের প্রশ্ন করবেন? খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটা কিন্তু একটা পেডাগজিক্যাল টার্ম। পাঠে প্রবেশ করবেন কোনো একজন শিক্ষক, সেই শিক্ষক পাঠে প্রবেশের আগে প্রথম দিন শিক্ষক কী ধরনের প্রশ্ন ছাত্রছাত্রীদের জন্য রাখবেন? দেখো, বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ভিত্তিক কোনো কিছু প্রশ্ন করবেন, না আগের শ্রেণী থেকে প্রশ্ন করবেন? মনে করলাম ক্লাস 2 এর কোনো একটা শ্রেণীতে পড়াচ্ছেন, তাহলে তার আগের শ্রেণী ক্লাস 1, সেখান থেকে কি প্রশ্ন করবেন? এই পাঠটি পড়লে কি সামর্থ্য বোঝা যাবে তা বুঝিয়ে প্রশ্ন করবেন? এই পাঠটা থেকে কি উপকার হবে আমাদের সে সম্পর্কিত কিছু প্রশ্ন করবেন, না এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে সংযোগ স্থাপন হয়? দেখো, খুবই কিন্তু রিলেটেড কিন্তু অপশনগুলো। বিষয়ভিত্তিক প্রশ্ন কিন্তু করবেনই, অবশ্যই করবেন, আগের শ্রেণী থেকেও কিন্তু প্রশ্ন করবেন, আর পাঠের সামর্থ্যটাও কিন্তু ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেবেন। দেখো, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু দেখুন কোনটা উত্তর আমরা করব। এমন ধরনের প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে বিষয়ের একটা সংযোগ স্থাপন হয়। এটা কিন্তু খুবই ভাইটাল। শিক্ষার্থীদের মধ্যে এই জিনিসটা কিন্তু এনে দিতে হবে। এমন ধরনের প্রশ্ন করে করে পাঠে ঢুকতে হবে যেন শিক্ষার্থীরা নিজেরা কি করতে পারে, বিষয়ের সঙ্গে সংযোগ করে কিন্তু শিখতে পারে। এটা কিন্তু অবশ্যই কিন্তু কি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে, পরিবার থেকে যে শিক্ষা অর্জন হয় তা কি? দেখো, নিচের কোনটি হবে? অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাগত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, উপরে কোনটি নয়? তাহলে পরিবার আমরা জানি কি শিক্ষা অর্জনের মাধ্যমের মধ্যে একটি হচ্ছে, অন্যতম মাধ্যম হচ্ছে পরিবার, তাই তো? পরিবারের পাশাপাশি আবার কি আছে? বিদ্যালয়, সমাজ, এই প্রত্যেকটি কিন্তু শিশুর শিক্ষা অর্জনের কিন্তু মাধ্যম। এবার দেখো, এই মাধ্যমগুলোকে শিক্ষা মনস্তত্ত্বে কি বলা হয়ে থাকে? এদের আলাদা করে কিন্তু একটা নাম আছে। দেখো, প্রথাগত শিক্ষা যেখানে কিন্তু বিধিবদ্ধভাবে বা নিয়মবদ্ধভাবে যেখানে শেখে, ঠিক আছে, যেখানে কিন্তু নির্দিষ্ট সময় থাকবে শেখার, বা বিষয়বস্তু থাকবে, পাঠ্যাংশের বিষয়গুলো থাকবে, বাংলা ইংরেজি এরকম এই বিষয়গুলো থাকবে, এবং যিনি পড়াবেন শিক্ষক শিক্ষিকা থাকবে, সেই যে শিক্ষা মাধ্যমটা সেটাকে বলা হয়েছে প্রথাগত শিক্ষা। আর প্রথাগত শিক্ষার একটু ঢিলেঢালা, ঠিক আছে, যেখানে কিন্তু নির্দিষ্ট সরাসরি ছাত্র শিক্ষকদের সরাসরি প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত যদিও সংযোগ স্থাপন নাও করা হয়, মাঝে মাঝে করা হয়, বা কোথাও যেন একটু ছাড় পাচ্ছে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু বলা হয়ে থাকে প্রথা বহির্ভূত শিক্ষা। যেমন হচ্ছে ওপেন স্কুল বা কলেজ বা মাধ্যম, এই জিনিসগুলো কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পড়ে। আর যে পরিবার, এই পরিবারের মধ্যে কিন্তু কোনো শিক্ষা অর্জনে কিন্তু কোথাও বাধ্যবাধকতা থাকে না। অর্থাৎ শিশু পরিবারের মধ্যে বেড়ে ওঠে, পরিবারের লোকজনের সঙ্গে মেশে, তাদের মধ্য থেকেও কিন্তু শেখে, যেখানে কিন্তু বই পুস্তকে সরাসরি কিন্তু কোথাও বলা নেই। এই ধরনের শিক্ষাকে বলা হয় শিক্ষাবিজ্ঞানে অনিয়ন্ত্রিত শিক্ষা। তাহলে উত্তর হয়ে যাবে কোনটি? অনিয়ন্ত্রিত শিক্ষা। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে, একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নৈতিক বিকাশ ঘটাবেন। নৈতিক বিকাশের জন্য তিনি কি করবেন? দেখো, মহৎ ব্যক্তিদের কথা বলবেন, মহান যারা ব্যক্তি তাদের কথা, শৃঙ্খলাবোধ বিকাশে সচেষ্ট হবেন, যেন নিয়ম শৃঙ্খলা মেনে চলে সেটার দিকে লক্ষ্য রাখবেন, বর্তমানে নৈতিক অধপতন ও তার পরিমাণের কথা ব্যাখ্যা করবেন, যে নৈতিক অধপতনের ফলে কি হচ্ছে সেটা কি তুলে ধরবেন, না নিজে আদর্শ আচরণ করবেন?
দেখো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তাহলে আমি নৈতিক বিকাশ ঘটাবো শিশুদের মধ্যে, সেই নৈতিক বিকাশ ঘটাতে আমার মধ্যে যেন নৈতিক আচরণগুলো থাকে, অর্থাৎ শিশুরা কিন্তু অনুকরণ প্রবণ হয়। শিশুরা কিন্তু বড়জনদেরকে দেখে বা গুরুজনদেরকে দেখে দেখে কিন্তু অনেক কিছু শেখে। তাহলে আমি নিজে যদি নৈতিক আচার আচরণ করি, সেই আচার আচরণগুলো কিন্তু শিশুরা অনুকরণ করে নিজেরাও কিন্তু শিখবে। তাহলে দেখো কোনটার সব থেকে প্রত্যেকটাই করা যেতে পারে, কিন্তু দেখো আমি নিজে যদি শিক্ষক বা শিক্ষিকা এই আদর্শ আচরণ করে থাকি, তবেই তো ছাত্ররা নৈতিক বিকাশের উন্নতিটা সব থেকে বেশি হবে। তাহলে এটি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নবর্ণিত কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজক রূপে কাজ করে? দেখো বিয়োজক বলতে কি, যে বাস্তুতন্ত্রে কিন্তু একটা চক্রাকারে আবর্তন হয়, হ্যাঁ, যেখানে কিন্তু দেখবে যে খাদ্য খাদক সম্পর্কিত উৎপাদক থেকে খাদ্য খাদক, এরকম কিন্তু একটা চক্রাকারে আবদ্ধ হচ্ছে। ঠিক আছে, খাদ্য খাদকের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু সেই সবশেষে মানে এক শ্রেণী উৎপাদককে খাচ্ছে খাদক, প্রাথমিক খাদককে আবার দ্বিতীয় শ্রেণীর খাদক, এরকম করে গৌণ খাদক, এইভাবে কিন্তু চক্রাকারে সবশেষে কি হয়, সবশেষে কোনো একটা জীব যে খাদ্য গ্রহণ করলো তার কি হবে, তার মৃত্যু হবে। মৃত্যু হলে কি হবে, মৃত্যু হলে সে কিন্তু মাটির সঙ্গে দেখবে মিশে যায়, অর্থাৎ মাটিতে পরিণত হয়। এই যে এই ঘটনাটা, এটাকে বলে বিয়োজন হচ্ছে। এই বিয়োজন ঘটাতে বিয়োজক হিসেবে কে কাজ করে? দেখো সবুজ উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, জলজ প্রাণী। কি হবে? ব্যাকটেরিয়া কি করছে? ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে, মরে যাওয়ার পর পচনশীল দেহটাকে পচাচ্ছে এবং সবশেষে যৌগে পরিণত হয়েছে এবং মাটিতে মিশে যাচ্ছে। তাহলে এই যে বিয়োজক রূপে কাজ করছে কে? ব্যাকটেরিয়া। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলে যখন সারিবদ্ধভাবে কোনো নির্দিষ্ট ফসলের চাষ হয়, তখন সেই ফসলটাকে কি বলা হয়? দেখবে যারা বাগান কৃষি করে থাকে, হ্যাঁ, এই এগ্রিকালচারে কিন্তু এটা আছে, তারই কিন্তু একটা শিক্ষা পদ্ধতি আছে যেখানে কিন্তু বাগান চাষ করা হয়। তো সারিবদ্ধভাবে কিন্তু চাষ করার যে বিষয়টাতে দেখো, ফ্লোরিকালচারে, হর্টিকালচারে, বাগিচা ফসলে, অর্থকরী ফসলে, উত্তর হয়ে যাবে হর্টিকালচারে কিন্তু এই বাগান কৃষির কথা বলা আছে, যেখানে কিন্তু সারিবদ্ধভাবে বীজগুলোকে বপন করা হয় বা উদ্ভিদগুলোকে লাগানো হয়, তারপর পরিচর্যা করে সেগুলো চাষ করা হয়। এটি হয়ে যাবে হর্টিকালচার। পরবর্তী প্রশ্ন, প্লাস্টিক। এই যে প্লাস্টিক কিন্তু একটি যৌগ, ঠিক আছে, একাধিক উপাদানের কিন্তু এই যৌগ। সেই যৌগটা কি যৌগ? দেখো পলিমার যৌগ, বায়োডিগ্রেডেবল গ্যাস, পোড়ালে ছাই উৎপন্ন হয়, পরিবেশ দূষণ করে না। পরিবেশ দূষণ তো করে, পোড়ালে ছাই উৎপন্ন হয়, ছাই উৎপন্ন হতে দেখা যায় না। আচ্ছা, এটি হয়ে যাবে একটি পলিমার যৌগ। প্লাস্টিক কিন্তু একটি কি যৌগ? পলিমার যৌগ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, মাটিতে হিউমাস বেশি পরিমাণে থাকলে মাটির রং কেমন হয়? তাহলে হিউমাস মিশ্রিত মাটি, অর্থাৎ জৈব পদার্থের পরিমাণ যে মাটিতে বেশি, সেই মাটির রং কেমন হবে? অবশ্যই কি হবে? কালো, ধূসর, লাল, সাদা। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কালো। অর্থাৎ যে মাটির রং কালো, তার মানে সেই মাটিতে হিউমাসের পরিমাণটা কি আছে? বেশি মাত্রায় আছে। তাহলে হিউমাস সমৃদ্ধ মাটি কি রঙের হয়? কালো রঙের হয়। বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় দিবে। আর আমি কিন্তু বেছে বেছে পরীক্ষায় যে কাঠামোটা ধরে প্রশ্ন হয় সেইভাবেই কিন্তু প্রশ্নগুলো নিয়ে এসেছি। তাই তোমরা এই ধরনের প্রশ্ন উত্তর ক্রমাগত করতে থাকো। ঠিক আছে, দেখো কোনটি সঠিক? পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষার পরিধি এক। ভালো করে বুঝবে, তারপর উত্তর করবে। পরিবেশবিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা বৃহত্তর, মানে বড়। পরিবেশবিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতর, মানে কম। না, কার পরিধি ক্ষুদ্রতর বা বৃহত্তর তা বলা যায় না। দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষার পরিধি এক নয়। পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা, ঠিক আছে, পরিবেশ শিক্ষা অর্জন করতে গেলে পরিবেশবিদ্যা একটা অপরের পরিপূরক, এদের পরিধি কিন্তু কখনো এক নয়। ঠিক আছে, এর মধ্যে কম বেশি আছে। দেখো পরিবেশবিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা বৃহত্তর নয়। পরিবেশ শিক্ষা একটা বৃহৎ ধারণা, ঠিক আছে, পরিবেশবিদ্যা হচ্ছে তার একটা পার্ট। তাহলে পরিবেশ শিক্ষা বিভিন্নভাবে হতে পারে।
পরিবেশবিদ্যা গ্রহণ না করলেও সমাজবিদ্যা, ঠিক আছে, অন্যান্য বিষয়ে পাঠ গ্রহণ করলেও কিন্তু পরিবেশ শিক্ষাটা হবে। তাহলে এই পরিবেশ শিক্ষা কিন্তু একটা বিস্তৃত ধারণা, তাহলে এটা কিন্তু হবে না। দেখো পরিবেশবিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতর, এটি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ পরিবেশ শিক্ষা বিভিন্নভাবে হতে পারে, এর পরিধি সবসময় কি থাকবে, বেশি থাকবে, আর পরিবেশ বিদ্যা এর পরিধিটা কিন্তু কম থাকবে। তাহলে কিন্তু এটি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কোনটি সঠিক বলেছে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্নে যাব। দেখো নিচের কোনটি সঠিক নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু দিবেই, অবশ্যই দিবে। কোনটি সঠিক নয় মানে কোনটি ভুল, সেটা আমরা কিন্তু বের করব। দেখো পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা হলো পরিবেশকে নিয়ন্ত্রণ করা, পরিবেশকে নিয়ন্ত্রণ করা তো ঠিক, পরিবেশকে ইচ্ছামতো ব্যবহার করা, পরিবেশকে সংরক্ষণ করা, এটাও ঠিক, নতুন পরিবেশ গড়ে তোলা, অবশ্যই এটা ঠিক। কিন্তু দেখো পরিবেশকে কিন্তু ইচ্ছামতো ব্যবহার করতে আমরা পারি না। পরিবেশকে কি আমরা ইচ্ছামতো ব্যবহার করবো, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে দিব, কি গাছ কেটে ফেললাম, বাড়ি তৈরি করছি, দূষণ সৃষ্টি করছি, তা কিন্তু করা যাবে না। পরিবেশ প্রকৃতির একটি উপাদান, সেই প্রকৃতির উপাদানটাকে কিন্তু কি হবে, আমাদের মঙ্গলজনকভাবে কিন্তু আমরা সেটাকে ব্যবহার করব। এমন কিছু করা যাবে না যা আমাদের ক্ষতি হচ্ছে বা ভবিষ্যতে হবে, সেটা করা যাবে না। তাহলে সঠিক নয় মানে ভুল কোনটা, এই যে পরিবেশকে ইচ্ছামতো ব্যবহার করা, এটা কিন্তু ভুল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। আমলকি, আমলকি একটি ফল, আমলকিতে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ, বি, সি, ডি। টক জাতীয় ফল, শুধু আমলকি নয়, টক জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয়, যেরকম কমলা লেবু, হ্যাঁ, তারপর হচ্ছে নাশপাতি ইত্যাদি, কিন্তু কী থাকে, ভিটামিন সি থাকে। পরবর্তী প্রশ্ন দেখো। জল দূষণের প্রভাবে সৃষ্ট রোগ নয়, যে নয় বলেছে কিন্তু। আর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করার আগে অবশ্যই প্রশ্নটা দেখে নিতে হবে ভালো করে, যে খুবই সহজ প্রশ্ন, হয়তো ভুল করে আসতে পারি ভালো করে না দেখলে। তাহলে নয় বলেছে কিন্তু, জল দূষণের প্রভাবে সৃষ্ট রোগ নয়। কোনটি? টাইফয়েড জল দূষণের ফলে হয়, কলেরা, বঙ্কাইটিস, মিনামাটা, মিনামাটাও কিন্তু জল দূষণের সঙ্গেই, কলেরাও, টাইফয়েডও। বঙ্কাইটিস, এই যে বঙ্কাইটিস কিন্তু একটা কি বায়ু দূষণ ঘটিত কিন্তু একটা রোগ আর কি, হ্যাঁ, বায়ু দূষণ ঘটিত রোগ, বায়ুর সঙ্গে সম্পর্কিত। বাকি তিনটে দেখো জল দূষণের সঙ্গে প্রভাবিত কিন্তু, টাইফয়েড, কলেরা, মিনামাটা। কিন্তু এই যে বঙ্কাইটিসটা হচ্ছে কি জল দূষণের প্রভাবে সৃষ্ট রোগ নয়। পরবর্তী প্রশ্ন। ইটাই ইটাই, ইটাই ইটাই রোগ হয় যে উপাদানের প্রভাবে, সেটি কোনটি? তাহলে ইটাই ইটাই কিন্তু এক ধরনের রোগ, এটা কোন ধাতব দূষণের প্রভাবে এই রোগটা হয়? দেখো আর্সেনিক, ফ্লোরাইড, ক্যাডমিয়াম, পারদ। এটাই যে রোগটি, সেটা ক্যাডমিয়াম উপাদানের প্রভাবে কিন্তু হয়ে থাকে। ক্যাডমিয়াম হয়ে যাবে কি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো। নির্দিষ্ট পরিমাণ ড্যাশ জলে দিলে জলের জীবাণু নষ্ট হয়। তাহলে জলে এমন কোন পদার্থ মেশালে জলের জীবাণু নষ্ট হতে পারে? দেখো সালফার, ক্লোরিন, পটাশ, ফসফরাস। উত্তর হয়ে যাবে ক্লোরিন। ক্লোরিন জলে মেশালে কি হয়, জলের জীবাণু নষ্ট হয়। তাহলে মানে কি কোনো একটা জমা জল, বিশেষ করে পুকুর, দিঘি ইত্যাদি জমা জলে কি হয়, বিভিন্ন জীবাণু কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়। তখন সেই জলটাকে বিশুদ্ধ করতে, জীবাণুটাকে নষ্ট করতে কিন্তু ক্লোরিন মেশানো হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে। পৃথিবীব্যাপী তীব্র জল সংকট মেটাতে কী প্রয়োজন? পেডাগজিক্যাল একটা প্রশ্ন। দেখো বেশি পরিমাণে জলের পুনর্ব্যবহার, যন্ত্রের ব্যবহার, আইন প্রণয়ন, সমুদ্রের জল ব্যবহার করা। পৃথিবীতে তীব্র জল সংকট মেটাতে যেটা বেশি, সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে বেশি পরিমাণে জলের পুনর্ব্যবহার করা। মানে একই জল হয়তো আমি ব্যবহার করেছি স্নানের ক্ষেত্রে, যে জলটা ব্যবহার করেছি, মনে করলাম স্নান করে ফেললাম, সেই জলটাকে যদি আমি জমিয়ে রাখি, সেই জলটাকে দিয়ে আমি আবার অন্য কাজ করতে পারি। মনে করলাম যে কোথাও জমিতে লাগাতে পারি, বা বাসনপত্র ধোয়া, বা অন্যান্য যে কোনো কাজ যেটা করা যুক্ত হবে আর কি, প্রযোজ্য হবে, সেই ধরনের কাজ আমি কিন্তু আমরা করতে পারি। তাহলে এই যে জল, তাহলে কি অন্য কাজটা করতে জলের কী হচ্ছে, জলটা আমার কোথাও যেন কী হচ্ছে, সেভ হচ্ছে, সঞ্চয় হচ্ছে। তাহলে এই যে এটা কিন্তু উপযুক্ত উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন। শিশুর মাথায় রক্ত চলাচলে অসুবিধা হয় যে উপাদানের প্রভাবে, সেটি কোনটি? কোন উপাদানের প্রভাবে শিশুর মাথায় রক্ত চলাচলের অসুবিধা সৃষ্টি করে? ক্লোরাইড, কার্বনেট, নাইট্রেট, সালফেট। উত্তর হয়ে যাবে কার্বনেট। যে কার্বনেট যৌগ,
ঠিক আছে, কার্বন মারাত্মক ক্ষতিকারক একটা উপাদান, ঠিক আছে, যেটা হচ্ছে যেখানে যে বায়ু দূষণ প্রবণ এলাকা সেখানে কিন্তু কার্বনের মাত্রা বেশি, তাই সেখানে কিন্তু শিশুদের যে বডি বা অঙ্গ সঞ্চালন কিন্তু ঠিকঠাক হয় না, অর্থাৎ মাথায় রক্ত চলাচলের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে এই কার্বনের যৌগের জন্য। এটি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো, একটি বিষাক্ত অজৈব দূষক নয়। দেখো, দূষক পদার্থ বিভিন্ন ধরনের আছে, কিছু দূষক পদার্থ আছে জৈব, কিছু আছে অজৈব। তাহলে কোনটি বলছে অজৈব দূষক নয়? দেখো, কোনটি অজৈব দূষক নয়? নাইট্রোজেন, পারদ, সীসা, তামা। দেখো, নাইট্রোজেন কি দূষক? অজৈব দূষক। সীসা অজৈব দূষক, তামা অজৈব দূষক, কিন্তু পারদ হচ্ছে একটা জৈব দূষক। ঠিক আছে, বলছে অজৈব দূষক নয় কোনটি? পারদ। পারদ কি ধরনের দূষক? পারদ হচ্ছে একটি জৈব দূষক। পরবর্তী প্রশ্ন, একজন শিশু শিক্ষার্থী জবা ফুল দেখে জবা ফুল সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করছে, এটি কি? একজন শিশু শিক্ষার্থী জবা ফুল দেখে জবা ফুল সম্পর্কে একটা সঠিক ধারণা সে গ্রহণ করেছে, এটিকে কি বলবো শিক্ষামূলক বিজ্ঞানে? এটা পরীক্ষামূলক শিখন, বক্তৃতার মাধ্যমে শিখন, প্রতিপাদন পদ্ধতিতে শিখন, সমস্যামূলক পরিস্থিতিতে শিখন। তাহলে এটি কিন্তু একটি কি শিখন হয়ে যাবে? এটি একটি পরীক্ষামূলক শিখন, অর্থাৎ পরীক্ষার মাধ্যমে কিন্তু শিশু শিক্ষার্থী কিন্তু শিখেছে যে একটা জবা ফুল হয়তো দেখেছে, সেই জবা ফুলটাকে ভালোভাবে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা দেখিয়েছে, তার কোথায় কি গঠন রয়েছে সে সমস্ত কিন্তু বিস্তারিত আলোচনা করেছে, প্রত্যেকটা সামনে থেকে দেখিয়ে। কিন্তু তাতে কী করেছে? ছাত্রছাত্রীরা কিন্তু নিজে থেকে দেখে শিখেছে এবং পরীক্ষা করে দেখেছে নিজেরা, তাই এটি হয়ে যাবে পরীক্ষামূলক কি শিখন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবেই। চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয়? দেখো, সহায়ক নয় বলেছে কিন্তু। নিয়মিত পঠন পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কি সহায়ক? কেন্দ্রীভূত মনোযোগ সহায়ক। প্রতিযোগিতামূলক পরিবেশ এটা কখনো করা উচিত নয়। সহযোগিতামূলক পরিবেশ সঠিক। প্রতিযোগিতামূলক পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা নিয়ে আসতে পারে, তাদের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে কোথাও যেন, তাই প্রতিযোগিতামূলক পরিবেশ কিন্তু শিখনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা, এটা কিন্তু শিখনের ক্ষেত্রে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে না। ঠিক আছে, এটি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দেখো, নয় বলেছে কিন্তু, হ্যাঁ আবারও বলছি, এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবে, তারপরে উত্তর করবে। তারপরে দেখো, নিচের কোনটি সঠিক নয়? বেছে বেছে কিন্তু নেওয়া, এই ধরনের প্রশ্ন দেয়, বিগত বছরের পরীক্ষা কিন্তু দিয়েছে। দেখো, উত্তম শিখন পরিবেশের শর্ত হলো, উত্তম শিখন মানে ভালো শিখন পরিবেশের শর্ত কোনটা? দেখো, শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট চ্যালেঞ্জিং হবে, শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট নতুন হবে, শিখন পরিবেশ বিন্যস্ত হবে, শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় হবে। তাহলে উত্তম শিখন কখন বলবো? উত্তম শিখনের জন্য পরিবেশের কোন শর্তটা প্রয়োজন? শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট কি হবে? নতুন হবে, অর্থাৎ নতুনত্ব থাকতে হবে। আজকে আমি যে পদ্ধতিতে পড়াচ্ছি, ভবিষ্যতে আগামী 5 বছর পরে কিন্তু সেই পদ্ধতি গ্রহণ করলে হবে না, তখন কিন্তু টেকনোলজি অনেকটা উন্নত হয়ে যাবে, তো সেই অনুযায়ী কিন্তু কি হবে? সেই পরিবেশে পাঠ দিতে হবে, তাই না? বর্তমানে যে শিক্ষা উপকরণগুলো, এই যে মডেল চার্ট, ঠিক আছে, আরও শ্রুতি নির্ভর দর্শন নির্ভর বিভিন্ন কিছু কিন্তু ব্যবহার করছে, কম্পিউটার, সেগুলো কি আজ থেকে 25 বছর 30 বছর আগে ব্যবহার করা হতো না। তাহলে এই শিখন পরিবেশটা এমন হবে যে শিক্ষার্থীর নিকট যেন নতুনত্ব থাকে, এইটা কিন্তু উত্তম শিখনের কিন্তু একটা পর্যাপ্ত শর্ত। বুঝতে পারলে? চলো পরবর্তী প্রশ্নে, একটি প্রজাতির জীব থেকে একাধিক প্রজাতির সৃষ্টি হলে তাকে কি বলা হয়? একটি প্রজাতির জীব থেকে একাধিক প্রজাতির যখন সৃষ্টি হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলে প্রজাতি ভ্রমণ, প্রজাতি সমৃদ্ধি, প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতি প্রাচুর্য। তাহলে এটা হবে প্রজাতি ভ্রমণ। একটি প্রজাতির জীব থেকে যখন একাধিক প্রজাতির সৃষ্টি হয় তখন তাকে বলে প্রজাতি ভ্রমণ। পরবর্তী প্রশ্ন, সজীব প্রাণীর নিজ বাসস্থানে জীবন ধারণের উপায়কে কি বলে? সজীব প্রাণী যাদের জীবন আছে তারা নিজেরা নিজেদের বাসস্থানে যে জীবন ধারণ করে, এই উপায়টাকে কি বলা হয়? এটাকে বলা হয় বায়োম, নিচ, হ্যাবিটেট, না কোনোটি নয়, উত্তর হবে নিচ। ঠিক আছে,
নিচ হচ্ছে সজীব প্রাণীর বাসস্থানের জীবন ধারণের কি উপায়। তারপর 1970 সালে ইউনাইটেড নেশনস এর পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, সম্মেলনটা শুরু হয়েছিল 1970 সালে, কিন্তু এর সম্মেলনের যে বৈঠকটা বসে সেটা কিন্তু 1972 সালে হয়েছিল, বইয়ে আছে 1972। তাহলে এই 1972 সালে ইউনাইটেড নেশনসের যে পরিবেশ বিষয়কটা সম্মেলনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? জেনেভা শহরে, মেলবোর্ন শহরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, সুইডেনের স্টকহোম শহরে। সুইডেনের কি স্টকহোম শহরে এই পরিবেশ বিষয়ক কিন্তু সম্মেলনটা হয়েছিল। তারপর আজকে শেষ প্রশ্ন, কোন শিক্ষণ পদ্ধতিতে শিক্ষা সহায়ক উপকরণ সর্বাপেক্ষা অধিক কার্যকরী? দেখো, উপকরণ কি অবশ্যই কিন্তু দরকারি এবং শিক্ষাকে বাস্তব করে তোলে, আকর্ষণীয় করে তোলে, আগ্রহপ্রবণ করে তোলে এই শিক্ষা সহায়ক উপকরণ। তাহলে কোন পদ্ধতিতে শিক্ষা উপকরণ বেশি কার্যকরী? প্রত্যেকটিতেই কার্যকরী, কিন্তু কোনটিতে বেশি কার্যকরী? দেখো, প্রকল্প পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, হিউরিস্টিক পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। উত্তর হয়ে যাবে প্রকল্প পদ্ধতি। প্রকল্প পদ্ধতিতে কি হয়? ছাত্রছাত্রীরা নিজে নিজে শেখে, অর্থাৎ নিজে কোনো কিছু ধরে শেখে, কোনো কিছুকে, ঠিক আছে, কোনো কিছুকে নিজে ধরে সেটাকে নিজে বিশ্লেষণ করে কিন্তু শেখে, নিজেরা নিজেদের মধ্যে শেখে। তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষা সহায়ক উপকরণটা, শিক্ষা সহায়ক উপকরণের মাত্রাটা কী হবে? সর্বাপেক্ষা অবশ্যই কী হবে? বেশি হবে। বাকিগুলোতে বেশি থাকবে, কিন্তু এই পদ্ধতিতে কী হবে? শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারটা বেশি হবে। বুঝতে পারলে? এই ছিল বাছাই করা আজকের পরিবেশের উপর 30টি প্রশ্ন।